আসসালামু আলাইকুম। মহান আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে শবে বরাত, আর সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি আম্মু একদম প্রিপারেশন শুরু করে দিয়েছে রান্না করার। শবে বরাতে সবাই একটু হালুয়া রুটি বা ভালো মন্দ খাবার দাবার বানায়, তো আমাদের বাসায় সেম একই অবস্থা। আম্মু পাটায় সিদ্ধ করা বুট পিষছিল, আর এই যে এক পাতিল ভর্তি করে ক্ষীর রান্না করেছে। খেজুর গুড়, দুধ, নারিকেল দিয়ে একদম সুন্দর করে একটা ক্ষীর রান্না করেছে। অনেক টেস্টি হয়েছিল ক্ষীরটা। আমি সকাল সকাল ক্ষীর পায়েস একদম খেয়ে রেডি। মাংসে দেওয়ার জন্য আম্মু কিছু আলু ছিলতে বললো আমাকে, তো আমি এখানে আসলে আম্মুকে হেল্প করার জন্য আলু ছিলে দিচ্ছিলাম। আজকে প্রচুর রান্না আর প্রচুর ব্যস্ততা থাকবে, এই জন্যই আম্মুকে আমি একটু একটু করে হেল্প করছিলাম। আর আজকে আমাদের রান্না হচ্ছে গরুর মাংস। সো চলো গরুর মাংসের রেসিপিটাও আজকে শেয়ার করে দিই। এখানে প্রেসার কুকার ভর্তি করে গরুর মাংস আম্মু তুলে দিয়েছে, আর কিছু নারিকেল দিয়েছে। আর এখানে পেঁয়াজ রসুনগুলো কেটে রেখেছিল, সেগুলো দিয়ে দিল। গরুর মাংসে আসলে যতখানি পরিমাণ পেঁয়াজ লাগবে ঠিক ততটুকুই দিয়েছে। আর এখানে কিছু বাটা অর্গ্যানিক মশলা আছে, আর এখানে পাটায় বাটা কিছু অর্গ্যানিক মশলা আছে, যেমন ধনা বাটা, আদা বাটা, জিরা বাটা আর গরম মশলা। সো এই সবগুলো মশলা আম্মু দিয়ে দিল। আসলে গরুর মাংসটা প্রেসারে শীষ দিলে মাংসের স্বাদটা অন্য রকমের একটা হয়, অনেক টেস্টি লাগে, আর মাংসটা খুব নরম হয়। মাংসটা একটু নরম হলেই খেতে কিন্তু ভালো লাগে, আর স্বাদটাও বোঝা যায়। গতকাল রাত্রে আসলে আব্বু মাংস এনেছিল, গরুর মাংস, আর আমাদের কিছু ছিল ফ্রিজে। এই সবগুলো মিলে রান্না করা হচ্ছে। মাংসগুলো খুবই টাটকা মাংস ছিল, যেহেতু রাস্তায় কাটা হয়েছিল গরুগুলো। সো রাস্তার পাশের এই মাংসগুলো আসলেই খেতে অন্যরকম ভালো লাগে। কিছুটা কোরবানির মাংসের মতো আসলে টেস্ট পাওয়া যায় এইসব মাংস থেকে। আর এই যে অল্প একটু পানি দিয়েছে আম্মু, আর এখন গুঁড়া মশলাগুলো দিবে, যেমন হচ্ছে লাল মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে হলুদ গুঁড়া, লবণ, এগুলো। সকালে খাওয়ার পরপরই আসলে আম্মু রান্নাটা তুলে দিয়েছিল, কারণ আমাদের যেন দুপুর 12টা বা 12:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। চুলা কিন্তু দুর্দান্ত রকমের জ্বলছিল, আর উপরে হচ্ছে আম্মু মাংস তুলে দিয়ে নাড়ানাড়ি করছিল। তেল দিতে ভুলে গিয়েছিল, সো এখন একটু তেলও দিয়ে দিল। আমার কারণেই আসলে আম্মু হয়তোবা তেল দিতে ভুলে গিয়েছিল। এখন একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যেন মশলাগুলো মিক্স হয়ে যায়, আর সব শেষে একটু পানি অ্যাড করতে হবে এর মধ্যে। আমরা কিন্তু কাঁচা পেঁয়াজ ইউজ করেছি মাংসে, কারণ কাঁচা পেঁয়াজটা ইউজ করলে মাংসটা খেতে আরও ভালো লাগে। প্রেসার কুকারে মাংস শীষ দেওয়ার পরে এখন আম্মু আটা সিদ্ধ করছে, কারণ আমাদের চালের রুটি তৈরি করা হবে। আম্মু কিন্তু প্রথমে এভাবে আটাগুলোকে গুলে নেয়, আর তারপরে গরম পানির মধ্যে ঢেলে দেয়। এভাবে দিয়ে যখন একটা মাড়ের মতো কনসিস্টেন্সি আসে, তখন ওর মধ্যে আটা ঢেলে দেয়। আটা দিয়ে অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, কারণ আটা দিয়ে যদি না নাড়ে তাহলে কিন্তু আটাগুলো গুটলি হয়ে যায়, আর তখন রুটিও কিন্তু খেতে ভালো লাগে না। এভাবে আটা সিদ্ধ করলে রুটি অনেক নরম হয়, আর রুটি একটাও ফেটে যায় না। একদিন পরেও রুটি যদি খাওয়া হয় তাও কিন্তু রুটি শক্ত হয় না। আম্মু আটাগুলোকে দিয়ে ভালোভাবে নাড়ছিল, অনবরত এখন কিন্তু নাড়তেই থাকতে হবে জোরে জোরে। আটা যত সুন্দরভাবে নাড়া হবে, ততই যখন মিক্সড হতে থাকবে আটাটা সিদ্ধ ততটাই ভালো হবে। আমাদের আজকে অনেক রুটি তৈরি করতে হবে, আর রুটিগুলো আসলে আমিই তৈরি করব, আর আম্মু এখানে ভাজাভাজির কাজ করবে। আশেপাশের সব বাড়িতেই আজকে আমাদের রান্না করার একদম উৎসবের মতো একটা শুরু হয়ে গেছে। সবাই আজকে রান্না বাড়া করছে, কারণ 2 দিন রোজা থাকার পরে আজকে সবাই খাওয়া দাওয়া করবে একটু ভালো মন্দ। আসলে এটা একটা কি বলবো, এটা অনেক সুন্দর একটা ফিলিংস। এই খাওয়া দাওয়া, মানুষকে খাওয়ানো, এগুলো অনেক ভালো লাগে আমার। মধ্যবিত্ত পরিবারে যতটুকু আসলে আয়োজন করা যায় আমরা ঠিক ততটুকুই করি, খুব একটা বেশি পারি না। যতটুকু মহান আল্লাহ দিয়েছেন সেটাই আলহামদুলিল্লাহ। রুটি সিদ্ধ করার পরে এখন করা হবে বুটের হালুয়া। আম্মু কিন্তু বুটের হালুয়া করার সময় তেল দিয়েই করে, আর নামানোর আগ দিয়ে একটু ঘি দিয়ে দেয়। বুটের হালুয়া করার জন্য পিষে রাখা সিদ্ধ করা বুটগুলো আম্মু ঢেলে দিল। আম্মু কিন্তু এখানে 1 পোয়া পরিমাণে বুট নিয়েছে, আর বুটগুলোকে সকাল সকালই সিদ্ধ করতে দিয়েছিল একটা দারচিনি আর একটা সাদা ফল দিয়ে।
দারচিনি আর সাদা ফল দিলে বুটের হালুয়াটা খেতে অনেক টেস্ট হয়, এজন্য দারচিনি আর সাদা ফলটা দিতে হবে। ওইটা অবশ্য ফেলে দিয়েছে পেশার সময়। আর এখন এই যে 1 পোয়া বুটের হালুয়াতে 1 পোয়া পরিমাণে চিনি দিয়ে দিবে। যতটুকু বুট ততটুকুই আসলে চিনি দিলে খেতে খুব ভালো হয়। ইদানিং যে চিনিগুলো বাজারে পাওয়া যাচ্ছে সেই চিনিগুলো আসলে কিন্তু খুব একটা বেশি মিষ্টি না। আমি জানি না এগুলো কিসের চিনি। সো 1 পোয়ার বেশিও অনেক সময় ইউজ করতে হতে পারে। সেটা পরিমাণ মতো স্বাদ মতো দিলেই হবে। বুটের হালুয়া তুলে দিয়ে কিন্তু বসে থাকা যাবে না, অনবরত নাড়তে থাকতে হবে। যদি একটু বসে থাকেন তাহলে কিন্তু পুড়ে যাবে। আর এর মধ্যে এখন আম্মু দিবে ফুড কালার। ফুড কালার দিলে দেখতে সুন্দর লাগে আর খেতেও অনেক ভালো লাগে। সত্যি বলতে কি আমার কিন্তু ফুড কালার না দিলে সেই হালুয়া খেতে ভালো লাগে না। মানে দেখতে ভালো না হলে না খেতেও তেমন একটা ভালো লাগে না। এখানে 2 চামচ পরিমাণ ফুড কালার আম্মু দিয়ে দিল। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম ছিল আর আম্মু অনবরত নাড়তেই ছিল। আর এই যে দিচ্ছে এসেন্স, এটা হচ্ছে এসেন্স বানানা। এসেন্সটা দিলে একটু সুন্দর গন্ধ বের হয় আর গন্ধটা ভালো হলে খেতে আরও ভালো লাগবে। সো অনেকে ইউজ করে, অনেকে করে না। আমরা কিন্তু প্রতিটা হালুয়াতেই এসেন্স ইউজ করি। আমার আম্মুর হাতের বুটের হালুয়াটা কিন্তু দুর্দান্ত হয়। এত 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 টেস্টি হালুয়া যে কি বলবো। আমি বানানোর থেকে শুরু করে একদম মানে খাওয়া শুরু করি যতক্ষণ না শেষ হয়। বুটের হালুয়াটা আমার খুব প্রিয়। কার কার বুটের হালুয়া প্রিয় তারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকব। বুটের হালুয়াটা হয়ে গেছে আর নামিয়ে নেওয়ার পরে আম্মু চুলায় আলু ভাজতে ছিল, কারণ আলুটা আমাদের মাংসে দেওয়া হবে। আর মাংসটা কিন্তু প্রথম থেকে আমাদের শীষ করেই রাখা হয়েছে, প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। আর তারপরে এই আলুটা ভেজে এর মধ্যে গরুর মাংসকে ঢেলে দিতে হবে। নতুন আলু এমনিতেই খেতে খুবই টেস্টি, কিন্তু এই আলুটা আম্মু একটু ভেজে নেয়। জানি না কেন ভেজে নেয়, ভাজলে হয়তো আরও একটু টেস্ট হয় এই কারণে ভাজে। ওইদিকে আলু ভাজতে দিয়ে এসে আম্মু এদিকে তাওয়া ঠিক করছিল। তাওয়াতে রুটি ভাজতে হবে আর তাওয়ার নিচে একটু মাটি লাগাতে হবে। তাওয়ার নিচে মাটি লাগালে কি হয়, তাওয়াটা যখন মাজবে তখন খুব সহজেই কালিগুলো উঠে যায়। আর এইগুলো হচ্ছে গ্রাম বাংলার টিপস। গ্রাম বাংলা হলেও আমাদের শহরেও কিন্তু আমরা এই টিপসটা ইউজ করি, অনেকেই হয়তো ইউজ করেন। আমার আম্মুকে দেখেছি এই ট্রিক্সটা ইউজ করতে, আর আমি দেখেছি এটা অনেক ফলদায়ক একটা ট্রিক্স। নিচে মাটি বা কাদা লাগালে সহজেই কালিগুলো উঠে যায় যখন পরিষ্কার করবে। আমাদের বাগানের মধ্যে মাটি ছিল, ওইখান থেকে আম্মু আসলে মাটিগুলো নিয়ে আসলো ছাদে লাগানোর জন্য। এইদিকে আলু ভাজা কমপ্লিট আর এই যে আম্মু মাংসগুলো ঢেলে দিচ্ছে, সিদ্ধ করে রাখা মাংস। সব মশলা দিয়ে কিন্তু আগেই কষিয়ে রেখেছিল, সেই মাংসগুলোই ঢেলে দিল। গতকালও অনেকে শবে বরাতের খাবারের আয়োজন করেছে, আবার যাদের সামর্থ্য বেশি আছে তারা 3-4 দিন ধরে আয়োজন করেন। আমরা একদিনেই আয়োজন করে 2 দিন বা 1 দিন ধরে খাই সবাই মিলে। আসলে পরিবারের সাথে খাওয়ার মজাই আলাদা, 1 বেলায় খাই আর 2 বেলায় খাই। ওইদিকে কয়রায় মাংস হচ্ছে আর এইখানে আমি বসে গেলাম বুটের হালুয়াগুলো বানাতে। এই হালুয়াগুলো ছাঁচে দিয়ে আসলে ডিজাইন করব, এই জন্য এইভাবে নিয়ে নিলাম। হালুয়াগুলো একটু মথে মথে আমি নিচ্ছিলাম, কারণ একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর এখন একটু মথে মথে নিলে ভালো হবে, একদম মানে স্মুথ একটা টেক্সচার আসবে। এজন্য আমি একটু হাতের মধ্যে মট করে করে নিচ্ছিলাম। হালুয়াটা যে এত পরিমাণে টেস্টি হয়েছে, আমি আসলে প্রথমে আগে খাচ্ছি তারপরে খেতে খেতে বানাচ্ছি। খুবই টেস্টি হয়েছে। আসলে সবার বাড়ির হালুয়াই টেস্টি হয়, যার বাড়িটা তার কাছে ভালো। আমি তো বলবো আমার সবার বাড়ির হালুয়াই ভালো লাগে। এই যে ছাঁচে আমার হালুয়া তৈরি করা হয়ে গেল, ডিজাইন 2 পাশে আমি ডিজাইন দিলাম। 2 পাশে ডিজাইন দিলে দেখতে ভালো লাগে। ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমার বুটের হালুয়াগুলো তৈরি করা শেষ। আর তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো হালুয়া আমি ডিজাইন করেছি। আর এই যে শেষে একটা নিয়েছি, এটা আমি আবার খাচ্ছি। রুটি বানানোর জন্য আমার বড় আপু আটাগুলোকে মধ্যে দিচ্ছিল, চালের আটা, আর আমি হচ্ছে পাশে বসে আছি চালের রুটি বানাবো। আপু নিজের থেকে এসেছে এই মণ্ডগুলো বানিয়ে দেওয়ার জন্য। এগুলো কিন্তু খুব গরম লাগে হাতে, এই জন্য আমি বানাতে পারি না। আর এই যে এইদিকে আমাদের মাংস রান্না করা কমপ্লিট। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে, ওয়াও! এই মাংসটা খেতে কিন্তু ভীষণ মজা হবে।
আর মাংসে প্রচুর তেল ছিল, এজন্য তেলওয়ালা মাংস কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। আম্মু ওইদিকে মাংস নামিয়ে নিল আর আমি এখানে বসে গেছি চালের রুটি বানাতে। রুটি বানাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমি কিন্তু অনেক সুন্দর রুটি বানাতে পারি। আমার মনে আছে আমি যখন ক্লাস 3-তে পড়তাম তখন আম্মুর পাশে আমি ছোট বেলান ফিরা নিয়ে বসতাম, আমার খেলনা বেলান ফিরা ছিল। আম্মু তখন আমাকে একটু আটা কেটে দিত আর আম্মুর রুটি বানানো দেখে আমি ওই আটা দিয়ে রুটি বানানোর চেষ্টা করতাম। তো যখন 3-তে পড়তাম তখন থেকে আমি একদম গোল শেপের রুটি বানাতে পারি। সো তখন থেকে আম্মুকে টুকটাক একটু করে বানিয়ে দেওয়ার চেষ্টা করতাম। আম্মুও কিন্তু বাধা দিত না, আম্মু হেল্প করতো, বলতো যে বানা তুই। সো সেই ছোটোবেলা থেকে একটু করে ট্রাই করতে করতে এখন পারফেক্ট রুটি বানাতে পারি। আর হয়তো বা এই ক্রেডিটটা আমার আম্মুরই, কারণ আম্মুর জন্যই আমি এত সুন্দর রুটি বানানো শিখেছি। সো আপনাদের সাথেও আমি শেয়ার করছি যে আমি কি সুন্দর রুটি বানাতে পারি। কমেন্টে কিন্তু আপনারা বলবেন যে আমার রুটিটা কেমন হলো, কেমন রুটি বানাতে পারি। আটা কিন্তু অনেক মোলায়েমভাবে সিদ্ধ করা হয়েছে, একদম স্মুথ আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই রুটিগুলো বানাতে খুব সুবিধা হয়। আমার আম্মু যেভাবে সিদ্ধ করে নিল আটা, এভাবে যদি সিদ্ধ করে রুটি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয় এই রুটিটা। আমার বড় আপু যখন রুটি বানায় ওর রুটিগুলো আগে মানচিত্রের মতো হতো, এই কারণে ও মাঝখানে রুটি বানানোই বাদ দিয়েছিল। কিন্তু ও আসলে ট্রাই করতে করতে এখন ও খুব সুন্দর রুটি বানাতে পারে। আমরা 3 জন মিলে আসলে রুটি বানানোর কাজ করছিলাম। আমি সব থেকে বেশি বানিয়েছি আর রুটিগুলো যখন একদম শেষের পর্যায়ে ছিল 5-6টা, তখন আমার বড় আপুকে দিয়েছি, ওই বানিয়েছিল। রুটি বানাতে বানাতে দুপুর 1টা বেজে গেছে। আসলে অনেকগুলো রুটি, আমাদের 5টা মণ্ড তৈরি করা হয়েছিল। 5টা মণ্ড থেকে কতগুলো রুটি বানানো যায় একবার চিন্তা করেন। এই যে আমার রুটির ফাইনাল লুক, খুব সুন্দর একটা শেপ দিয়েছি রুটিতে। সো আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রুটি। রুটি বানানোর শেষে আমি গোসল শেষে একদম চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এখন 2:30 কিংবা 3টা বাজে, অনেক ক্ষুধা পেয়েছে কাজকর্ম করার পরে। আজকে বাসায় যার যখন খাওয়ার ইচ্ছা হয়েছে সে তখন খেয়েছে, কারণ আমাদের এগুলো বানাতে বানাতে অনেক সময় চলে গেছে। আমি আর আম্মু এখানে এখন রুটি খাবো। রুটিগুলো কিন্তু আম্মু খুব সুন্দর আঁচে ভাজছিল। চুলায় সব কিছু রান্না করার পর খুব আঁচ ছিল চুলায়, সেই আঁচেই আসলে রুটি ভাজছে আর বড় একটা খড়ি ধরিয়ে দিয়েছে। রুটিতে আসলে সুন্দর আঁচ না হলে রুটি আসলে ফলে না, ভালো হয় না। আম্মু আসলে পারফেক্ট রাঁধুনি, সবার মাই পারফেক্ট, মায়েরা আসলে পারফেক্টই হয়, এটা আল্লাহর দান। চালের রুটি আর মাংস সবে বরাতে সবাই প্রায় করে। হাঁসের রুটির সাথেও মাংসটা কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু হাঁসে আবার খুব অ্যালার্জি আছে, এজন্য সবসময় হাঁস খাওয়া হয় না। খুব লং টার্মের পরেই আসলে হাঁস খাওয়া হয় আমাদের নওগাঁর আসলে বিখ্যাত এই চালের রুটি আর গরুর মাংসের ঝোল বা যে কোনো মাংসেরই ঝোল আর চালের রুটি। চালের রুটির সাথে এই মাংসের ঝোলের কম্বিনেশনটা আসলে খুবই ভালো যায়। যারা যারা নওগাঁর ভিউয়ার্স আছেন তারা কিন্তু আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আমার নিয়মিত ব্লগগুলো আপনাদের দেখার জন্য অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। ফাইনালি ভিউয়ার্স, আমাদের রান্না করা শেষ আর এখন আমার খাওয়ার পালা। আমি সিঁড়ির ঘরেই বসে আসলে খাচ্ছিলাম আম্মুর পাশে, আর আম্মু এদিকে একটু টুকটাক কাজকর্ম করছিল। আম্মু এখন খাওয়া দাওয়া করবে। মাংস আর রুটিটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল, এত স্বাদ। আর গরুর মাংসের মধ্যে যখন এই নারিকেলটা খাই, নারিকেলের কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত ভালো। মাংসগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছিল, মানে একদম স্মুথভাবে সিদ্ধ হয়েছিল, খেতেও খুবই টেস্টি হয়েছে মাংসটা। আল্লাহ হাফেজ ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।